This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপেক্ষায় দিন কাটছে জানেন তো, লম্বা অপেক্ষা। সোমবার সেদিন তো আবার সুপ্রিম কোর্টে এই তিলোত্তমার সুবিচার পাওয়ার একটা ধাপ আর কি। অপেক্ষা চলছে, আর একটা অপেক্ষাও চলছে, আশ্বিনের অপেক্ষা। মেঘ বৃষ্টির লোকচুরি, প্যাচপ্যাচে পচা গরম, এগুলো তো মোটামুটি হতে হতে আমরা একদম সেদ্ধ হয়ে গেছি, সিজনড হয়ে গেছি। মাঝে মাঝে কয়েক পশলা করে বৃষ্টি, এটা তো চলছেই। এরকমই এক পশলা বৃষ্টি হয়ে গেল জানেন তো। মানে নতুন করে কেন আলাদা বৃষ্টির কথা বলছি, তার কারণ হচ্ছে এই বৃষ্টিটা প্রকৃতিতে নয়, রাজনীতিতে হয়েছে। তর্জন, গর্জন, বর্ষণ না, এগুলো কিচ্ছু না। এমন একটা বৃষ্টি, এমন এক পশলা বৃষ্টি যা দলীয় ভ্যাপসা গরমটা আরও বাড়াচ্ছে ওই বিতর্কের জলে ভিজিয়ে দিয়ে। আচ্ছা, তৃণমূলে কি প্রতিপক্ষের অভাব ঘটেছে, নাকি ম্যাচ প্র্যাকটিস চলছে বুঝতে পারছি না জানেন তো। মানে ঘটনাক্রমগুলো দেখুন, সবগুলো দেখে মনে হবে যে এটা কিছুটা হচ্ছে, কিন্তু আবার হচ্ছেও না। এটা পুরোটাই স্বতঃস্ফূর্ত নাকি ফ্রেন্ডলি, গোটা ব্যাপারটা স্ক্রিপ্টেড, সব কিছুই মনে হচ্ছে। এই যে শনিবার দেব আর কুণাল ঘোষের ফ্রেন্ডলি একটা ফাইট হয়ে গেল। সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজটাকে ট্যাগ করে কুণাল ঘোষ একটা পোস্ট করেছিলেন। সাংসদ অভিনেতা দেব নাকি মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিট ফের উদ্বোধন করেছেন। ব্যাস, আর যায় কোথায়। অভিযোগটা ভাবুন, দলনেত্রীর উদ্বোধন করা জিনিস সেটা আবার দ্বিতীয়বার উদ্বোধন হচ্ছে। এটা আমরা অতীতে দেখেছিলাম ওই যখন বিভিন্ন রেল ব্রিজ বা ওই ধরনের জিনিসপত্রগুলো হয়, তখন কোথাও গিয়ে একবার ওগুলো রেলের আন্ডার যেগুলো থাকে আর কি, কোথাও গিয়ে দেখলাম যে রাজ্য সরকারের লোক একবার উদ্বোধন করে, হয়তো মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়ে এলেন, তারপরে আবার রেলমন্ত্রী গিয়ে উদ্বোধন করলেন। এই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু নিজেদের মধ্যে এরকম সেম সাইড এটা তো চট করে দেখা যায় না। যাই হোক, ওই কুণাল ঘোষ ওই পোস্ট করার পর দুপুরবেলা দেব জবাব দিলেন, গোটা ব্যাপারটা সুন্দর করে ব্যাখ্যা করলেন যে ঘাটাল হাসপাতালে মুখ্যমন্ত্রী ডায়ালিসিস ইউনিটটার উদ্বোধনটা করেছিলেন ঠিক, কিন্তু তখন যন্ত্র ছিল না, যন্ত্রটা এখন এসছে, তাই জন্য দেব ফের উদ্বোধন করলেন যাতে সাধারণ মানুষের কাছে খবরটা পৌঁছয়। এর ফলে দেখুন দেবেরই বক্তব্য, মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র কারণ নয়, সাধারণ মানুষের উপকার হবে। তিনি বোঝাতে চাইলেন গোটা বিষয়টা জনহিতকর কাজ আর কি, জনস্বার্থে পুরো জিনিসটা করা। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আর শুধু তাই নয়, আরও একটা ঘটনা, কুণাল ঘোষ এই পোস্ট করেছেন বলে খবরটা আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, আর সেই জন্য কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন দেব। এবার এই গোটা বিষয়টার মধ্যে একটা দুষ্টু মিষ্টি রেশারেশি হয়েছে না, দেখে মনে হচ্ছে না? একটু সতর্কও করেছেন দেব, বর্তমান পরিস্থিতিতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা উচিত নয়। এটাই তো ইদানিংকালে শাসক দল অন্য বিরোধীদের লক্ষ্য করে বারবার বলে। এবার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া খেলছে, ওই নেট প্র্যাকটিসের মতো আর কি, অভ্যেসটা যাতে ঠিকঠাক থাকে। কুণাল ঘোষ আবার জবাব দিয়েছেন, লিখেছেন, আমরা শ্রমজীবী সৈনিকেরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, তুমি চৈতন্যদেব সাজ্য। এটা বললাম না, গোটা ব্যাপারটার মধ্যে একটা মিষ্টি মধুর ব্যাপার আছে। যাই বলুন, মান অভিমান, একটু জাস্ট লেকপুল, এরকম ব্যাপার আর কি। এক পশলা বৃষ্টির ঝগড়া এরকমভাবে দেখা যেতে পারত। এটা মানে চারপাশে অনেক দিন পরে কিন্তু যাই বলুন, এটা দেখতে দেখতে মনে হচ্ছিল যা দমবন্ধ করা পরিবেশ এই তিলোত্তমার জন্য। গোটা বাংলা তো সত্যি সত্যি নিজেদের যাবতীয় আবেগকে নিংড়ে দিয়ে অপেক্ষা করছে, প্রতিবাদ করছে, লড়াই করছে।
কিন্তু তার মাঝখানে এরকম মাঝে মাঝে রিলিফ লাগে। এটাকে কি বলবেন, কমিক রিলিফ বলা যাবে না, এটাকে রোমান্টিক রিলিফ গোছের বলতে পারেন আর কি। বিনা নোটিসে যেটা ভিজিয়ে দিয়ে চলে গেল। গণেশ চতুর্থী তো ছুটির দিন, ম্যাটিনি শো হিসেবে সোশ্যাল ফাইটটা কিন্তু খারাপ না, যাই বল। তো আমি শুধু তাকে সব খবর নিয়েও বলতে চাই যে উদ্বোধন দুবার হয় না, উদ্বোধন কখনো দুবার হতে পারে না। যেখানে উদ্বোধক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে ব্যানার দিয়ে সেখানে কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে ছবি তুলে ভার্চুয়ালি উদ্বোধন হলো, তো এখন এই দুবার উদ্বোধন বিষয়টা নিয়ে একটা কনফিউশন হয়েছে, ওই এলাকায় রয়েছে। ওখানকার বহু মানুষ আমায় জানিয়েছিলেন, আমি সেটুকু বলেছি। লায়ান্সিস আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে, এটা পরিষ্কার। আর দেব যেটা করেছেন পরিষেবা প্রদান, ওইটা উদ্বোধন করেছেন। যে শাসক দলের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কতটা গুরুত্বটা কমেছে, কতটা গুরুত্ব তলানিতে গেছে, এখানে দীপক অধিকারী সেটা বুঝিয়ে দিলেন। এখনো তৃণমূলের মধ্যে অনেক সেনার ভয়েস তো আছে, তৃণমূলের মধ্যে এখনো সঠিক কথা বলার মতো লোক তো আছে। মুখ্যমন্ত্রী নিজের প্রকল্প নিজে চুরি করেন, প্রধানমন্ত্রীর প্রকল্প চুরি করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরি করেন। দেব না হয় একটু ওনার তৈরি করা প্রকল্প চুরি করেছেন, তাতে অন্যায় কি আছে? গুরুমারা বিদ্যা, যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন, দেবকে হাততালি। উনি সত্যিকারের সিনেমায় অভিনয় করেন, আর কুণালবাবু তো বহুরূপীর চিত্রে মানে চরিত্রে অভিনয় করতে করতে ওনার যে কোনটা আসল রূপ সেটাই মানুষ জানে না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, দুটো বিষয় না খেয়াল করার আছে। এক, কুণাল ঘোষ যদি টুইটটা না করতেন কেউ হয়তো খেয়ালই করতে পারতেন না যে একটা ইউনিটের এরকম দুবার উদ্বোধন হলো, বা ওই বিরোধীদের বিদ্রুপ ঠিদ্রুপগুলো সেগুলো করার সুযোগ আসতো না। তারা বলতে পারতেন না যে মুখ্যমন্ত্রীর উদ্বোধন বা মুখ্যমন্ত্রীর প্রকল্প সেটা দেব চুরি করে নিলেন, এটা তো শুনলেন। কিন্তু বিদ্রুপ যে করছেন, বিরোধীদের মুখে এই বিদ্রুপটা জোগালেন কে, সেটাও তো ভেবে দেখতে হবে। সেখানে তো কুণাল ঘোষের টুইটটাই যাবতীয় যা ভূমিকা পালন করেছে। এবার দ্বিতীয় ব্যাপারটা আপনি খেয়াল করে দেখুন, দেব বলেছেন এবার থেকে ঘাটালের মানুষকে আর কলকাতায় যেতে হবে না। সেটা যদি হয় না, মানে যেটা তিনি বলেছেন সত্যি সত্যি যদি সেটা হয়, তাহলে কিন্তু দল ভবিষ্যতে অনেক বিতর্ক থেকে রেহাই পেয়ে যেতে পারে। কারণ এমনিতেই তো তিলোত্তমার মৃত্যু নিয়ে দলের বিড়ম্বনার শেষ নেই, এরপর যদি আবার রেফার বিতর্ক যোগ হয় তাহলে তো বিড়ম্বনাটা বাড়বে বই, কমবে না। এই রেফার তো রীতিমতো রেগুলার বেসিসে হয়, আর তাতেই তো যাবতীয় ঝামেলার সূত্রপাত। আজকেই তো কোন্নগরের বেঙ্গল ফাইন মোড়ে দুর্ঘটনায় এক যুবক জখম হয়েছিলেন, তাকে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল কারণ ওই শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে তার চিকিৎসার পরিকাঠামো ছিল না, সুতরাং রেফার। এবার গত রাতে সোশ্যাল মিডিয়ায় সেই মৃত্যু সংবাদটা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন যে বিনা চিকিৎসায় 3 ঘন্টা রক্তপাতের পর ছেলেটা মারা গেছে। ডাক্তারদের আন্দোলনের কারণেই ছেলেটা চিকিৎসাটা পায়নি বলে তিনি তো খুব স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন। আর আরও স্পষ্টভাবে, মানে একদম বোল্ড লেটারে লিখে দিয়েছেন, অবহেলায় রোগীর মৃত্যু হলে সেটা অনিচ্ছাকৃত খুনের শামিল। জুনিয়র ডাক্তারদের পূর্ণ অধিকার আছে আন্দোলন করবার, কিন্তু সেই আন্দোলনের পদ্ধতির জন্য যদি একটা ছেলে 3 ঘন্টা সকালবেলা প্রকাশ্য দিনের আলোয় 3 ঘন্টা হাসপাতালে পড়ে থেকে রক্তক্ষরণে মারা গেছে, কেন তখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির মঞ্চ থেকে উঠে সেই নজির রাখলেন না যে আমরা তার প্রাণটা বাঁচাতে চাইছি, প্রাণটা বাঁচাচ্ছি? তার পরিবারের কথা ভাবুন, চোখের সামনে দেখলো ছেলেটা মারা গেল। ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরে, যে এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? আমরাও তো মা, যে একটা মেয়ে যে মারা গেল তার মায়ের তো কোলটা খালি হলো, এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে। চাইবো না আমরা? চাই, সবাই চায়। তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়, এটা কি প্রতিশোধ নিচ্ছে? রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? মুখ্যমন্ত্রীর যদি বসতে লজ্জা লাগে
তাহলে তার আধিকারিক ব্যুরোক্রেটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে, তার দাবি মেনে নেওয়া উচিত। আর সেকেন্ড থিং হচ্ছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না, আর মহালয়া এখনো অনেক দিন বাকি আছে, তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে। দেখুন, দেবের সঙ্গে পোস্ট যুদ্ধে কুণাল ঘোষ নিজেই কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তৃণমূলের শ্রমজীবী সৈনিক যারা আর কি, তারা বিষ পান করে লড়ে অপ্রিয় হচ্ছেন। তার মানে হাসপাতালের মধ্যে তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের ঘটনাটা যে তৃণমূলের কাছে এই বিষের মতোই প্রাণঘাতী, সেটা কিন্তু কুণাল ঘোষ স্বীকার করে নিচ্ছেন। আচ্ছা, দলের সেই সব নেতারা কি নীলকণ্ঠ, যারা এই হারা ম্যাচ জেনেও দলের গোল আগলানোর চেষ্টা করছেন, 10 গোল খেয়ে গেলেও মাঠ ছাড়ছেন না, আর মাঝখান থেকে ওই সাধারণ মানুষ যারা সমস্ত বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসে প্রতিবাদে নামছেন, প্রতিবাদে মাতছেন, তাদের গালমন্দগুলো হজম করছেন? কার দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল হজম করা যায় বলুন? তাই দলের কেউ কেউ ওই রাজ্য জোড়া প্রতিবাদের সুরে সুর মিলিয়ে যদি বিবেকবানের তকমা পেয়ে যান, তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবেনি, এর মধ্যে আর আশ্চর্য আর কি আছে? আচ্ছা, তার দলের সাধারণ সম্পাদকও তো আন্দোলনকে সমর্থন করেছেন, তার উপর কেউ রেগে যাচ্ছেন না তো? এটা তো ঘটনা। তিলোত্তমা ধর্ষণ আর খুনের পর 1 মাসের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি একটা বড় ধাক্কা খেয়েছে। কারণ জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলন, আর.জি. কর হাসপাতাল চত্বরে এই কোন্নগরের যুবক যে মৃত্যুতে ঢলে পড়ল, যার মৃত্যুর ক্ষেত্রে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার, সেই ঘটনা কি মানুষের মনে একটা নতুন জিজ্ঞাসার জন্ম দেবে? ডাক্তারদের এই আন্দোলনকে একটা অন্য দৃষ্টিতে কি দেখতে শুরু করবেন রাজ্যবাসী? অন্তত সেই দৃষ্টিতে দেখানোর একটা চেষ্টা তো হচ্ছে। ডাক্তারদের ওপর কাজে ফেরার চাপ কি তার ফলে সৃষ্টি হয়ে যাবে? ডাক্তারদের চাপ দেওয়ার সুযোগ কি রাজ্যের সরকার আর শাসক দল ছেড়ে দেবে? দেখুন, একটা হঠাৎ মৃত্যু না একটা আন্দোলনকে পুরো থামিয়ে দিতে পারে, এটার অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি। পুলিশকর্মী অমিতাভ মালিকের সেই যে মর্মান্তিক মৃত্যু হয়েছিল, তারপরে কিন্তু পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলন একদম পূর্ণচ্ছেদ পড়ে গেছিল, একদম ফুল স্টপ। তারপর থেকে পাহাড় আর অশান্ত হয়নি। এবার এই কোন্নগরের যুবক বিনা চিকিৎসায় যিনি মারা গেছেন বলে অভিযোগ উঠছে, তার মৃত্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তো প্রশ্ন উঠবেই, এটাতে তো দোষের কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো রাস্তায় মিছিল থাকলে আমরা সেই রাস্তা এড়িয়ে চলি, আর যেখানে লাগাতার আন্দোলন চলছে সেখানে মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হলো কেন? ওই যুবককে তো প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে এমন কোনো হাসপাতালে কেন পাঠানো হলো যেখানে আন্দোলন চলছে? আমরা খোঁজ করতে গেছিলাম শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে, সেখানকার মেডিকেল সুপার জানিয়েছেন তারা আর.জি. কর নয়, কলকাতা মেডিকেল কলেজে রোগীকে রেফার করেছিলেন। কিন্তু কোন্নগর পুরসভার অ্যাম্বুলেন্স ওই মরণাপন্ন রোগীকে আর.জি. কর হাসপাতালে নিয়ে চলে যায়। ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু বলতে আমাকে বারণ করা হয়েছে। আমাদের দেখুন, আমাদের রেফারাল ইউনিট হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা। সেখানে এনি নয়, মেডিকেল কলেজ কলকাতায়, ঠিক আছে, সেটাই বলা হয়েছিল। এবার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সে আর.জি. করে নিয়ে চলে যায়, মানে সেটা সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আবার এবারে শ্রীরামপুরেরও নয়, সে হচ্ছে কোন্নগর মিউনিসিপ্যালিটির একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আর প্রথমেই উচিত ছিল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া, ঠিক আছে, তো সে কেন নিয়ে গেছে আমরা জানি না। তো ডিপার্টমেন্টে যা জবাব দেওয়ার আমরা দেবো, ইনকোয়ারি কমিটি করা হয়েছে, সেই জবাব দেবো। আচ্ছা, কোন্নগর পুরসভার অ্যাম্বুলেন্স চালক কি কলকাতা মেডিকেল কলেজের রাস্তা চেনেন না, নাকি এমন একটা জায়গায় নিয়ে গেলেন ইচ্ছাকৃতভাবে যেখানে এরকম একটা বিক্ষোভ চলছে, সেখানে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে গেলেন? তিলোত্তমার সৎকারের সময় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল, এখানে তো অ্যাম্বুলেন্স চালকের সেই অতি সক্রিয়তা দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্স চালক কি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি কেউ তাকে নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নগুলো তো উঠছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সেটাও তো যথেষ্ট প্রাসঙ্গিক। দেখুন, বিনা চিকিৎসায় মৃত্যু যা নাকি অনিচ্ছাকৃত খুনের শামিল, সেটা একদম সঠিক, কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগটা সেটা কি সঠিক?
সেটা কি হয়েছিল? আরজিকর হাসপাতালে আমরা খোঁজ নিয়েছিলাম, কারণ জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন আন্দোলন চললেও চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যায়নি। তাহলে কেন বিনা চিকিৎসা একজন যুবককে মরতে হবে? এই প্রশ্নটা করতে গিয়ে কিন্তু আমরা পাল্টা প্রশ্নের মুখে পড়েছি, জানেন তো। তারা পাল্টা জিজ্ঞেস করেছেন, কে বলেছেন চিকিৎসা হয়নি? আহত যুবকের কি কি চিকিৎসা হয়েছে তার রেকর্ডের নথি আমাদের হাতে তুলে দিয়েছেন। তাতে পুলিশের স্ট্যাম্পও মারা রয়েছে। মানে বিক্রম ভট্টাচার্য যিনি মারা গেছেন তার ট্রিটমেন্টটা রেকর্ডে রয়েছে। দেখুন, এটা সত্যি দুর্ভাগ্যজনক যে একটা প্রাণকে বাঁচানো যায়নি, বিক্রম বাঁচেননি। কিন্তু ভোর রাতে দুর্ঘটনা হওয়া একজনকে যদি সকাল 9টায় হাসপাতালে হাজির করা হয়, 5 ঘন্টা ধরে একজনের যদি রক্তপাত চলে, গোল্ডেন আওয়ারের পর 4 ঘন্টা যদি কেটে যায়, তারপর তো ওই রোগীকে জীবনে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন একটা বিষয়। কিন্তু তারপরেও যে চিকিৎসা শুরু হয়েছিল তার একটা প্রমাণ আমাদের হাতে আছে। এবার যথারীতি এর ফলে যা হয়, ওই পাল্টা অভিযোগ এগুলো তো সব চলছে। কিন্তু আবার বলছি, এটাও তো সত্যি কথা, এই প্রত্যেকটা মানুষের তাদের কিন্তু চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমার ধারণা আন্দোলনকারী ডাক্তারদের সেটাও কিন্তু মনে রাখতে হবে। বহুদিন ধরে বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যে কোনো যে মানুষেরা সচেতন মানুষ সবাই বলছেন ফিরতে এবং কাজে ফিরে যেটা কাজ, যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করুন। কিন্তু যে মারা গেছে, ঠিক অত্যন্ত দুঃখের, আমার মেয়ের বয়সী মেয়ে মারা গেছে, কিন্তু তার জন্য আরো 10টা লোক মরে যাবে, এটা তো ঠিক হচ্ছে না। আর আমরা যখন চেষ্টা করছি সেটাকে অবজেকশন করছি। যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ এখানে জানিয়ে দিয়েছে যে ট্রিটমেন্ট হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় না সন্দেহের কোনো জায়গা থাকা উচিত। আর যারা বলছেন যে ট্রিটমেন্ট হচ্ছে না বা ট্রিটমেন্ট পাচ্ছে না, লোক এসে ফিরে যাচ্ছে, তাদের প্রত্যেককে অনুরোধ করব, একবার পাশের যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে যান, সচক্ষে দেখুন, খুব জেনুইন উদ্দেশ্য নিয়ে যাবেন, কিন্তু যে ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না এইটা দেখতেই যান। আবারও বলছি, অলওয়েজ ওয়েলকাম। আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রাইভেট নার্সিংহোমে সবাইকে টাকা দিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। আপনি জ্ঞান দেবেন না আপনারা ওই এক্সে হোয়াটসঅ্যাপে, জ্ঞান না দিয়ে সেই সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে এ বাংলার খোকা বাবু যিনি লেকচার মারছেন, একবার কি দেখা করার প্রয়োজন মনে করেছেন? আলোচনা করার প্রয়োজন মনে করেছেন? এক ধরনের অভিযোগ এনে পুরো আন্দোলনটাকে একটা নেতিবাচক ভাবনার মধ্যে পৌঁছে দিতে পারে। আমরা এও দেখতে পাচ্ছি রোগী পরিষেবার গাফিলতির বিষয়ে ভ্রান্ত খবর ছড়িয়ে আন্দোলনকে দমন করার প্রচেষ্টা চলছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রোগী ও স্বাস্থ্যকর্মী সকলের জন্য সুরক্ষিত হাসপাতালের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের মধ্যে মিথ্যা প্রচার করে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার এই রকম ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। দেখুন, যদি এই যে বক্তব্যগুলো শুনলেন, তার মধ্যে তো শুনলেন যে আরজিকর কর্তৃপক্ষ তারা নিজেরাই এই তথ্য প্রমাণ তুলে দিয়েছেন, তারাই বলেছেন যে চিকিৎসা হয়েছে। তাহলে কেউ কি কোথাও ভুল তথ্য পাঠিয়েছেন? এবার ভুল তথ্য পাঠানোর মানে ওই তথ্যের ওপর ভিত্তি করে কেউ যদি কিছু বলেন, তার তো ফেস লস। কেউ কি চাইছেন যে কারোর ফেস লস হোক? কারা তারা? এটাও তো অনেক বড় প্রশ্ন। কারণ যে জায়গাটায় রাজনীতি ঢুকে পড়ে, আমি বারবার বলি, এক তীরে তারা অনেকগুলো পাখি মারার চেষ্টা করে। একটা পাখি তো যাকে ভুল পথে পরিচালনা করলেন তিনি বুঝলাম, আরেকটা পাখি কি একই সঙ্গে এই জুনিয়র ডাক্তাররা? ভাবা যায় রাজনীতি কত সূক্ষ্মভাবে গোটা বিষয়গুলো বিচার করতে পারে। দেখুন, যারা ওই মোটর সাইকেল চালান না, তারা জানেন কিক স্টার্ট বলে একটা কথা আছে, কি ইংরেজির বাগধারাতে ওই কথাটা আছে, দেখবেন কিক স্টার্ট। এটা ওই মোটর বাইক থেকেই এসছে। কোনো আন্দোলনকে ঝাঁকুনি দিয়ে চালু করে দিতে এই কিক স্টার্ট কথাটা ব্যবহার করা হয়। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কতবার কিক মেরে স্টার্ট দেওয়া হয়েছে একবার হিসেব করে দেখুন তো, অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন। প্রথম কিক পুলিশের অতি সক্রিয়তা, দ্বিতীয় কিক সঞ্জয় রায়ের পরিচয় জানাতে পুলিশ কমিশনারের অনীহা, তৃতীয় কিক রাত দখলের রাতে আরজিকর হাসপাতালে
লুম্পেনদের হামলা। চতুর্থ কিক, TV9 বাংলার একের পর এক এক্সক্লুসিভ ব্রেকিং। আর পঞ্চম কিক, সেই ব্রেকিংগুলোকে ভুল প্রমাণ করতে গিয়ে, খণ্ডন করতে গিয়ে বারবার কলকাতা পুলিশের আত্মঘাতী গোল খাওয়া। আর এই সর্বশেষ কিক, আরজি করে বিক্রম ভট্টাচার্যের মর্মান্তিক মৃত্যু নিয়ে কাল থেকে যেটা হলো সেটা। এবং সবশেষে বিষয়টা যা দাঁড়ালো, তাতে প্রত্যেকটা ক্ষেত্রে এই কিকগুলো কিন্তু সেম সাইডের সমান হয়ে গেছে। কারণ জুনিয়র ডাক্তাররা এবার কনফিডেন্সের সঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলবেন। সেই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে, যেগুলো আবার ওই আমাদের যাবতীয় পরিকাঠামোর একদম গোড়ার বিষয়টা ধরে টান মারবে। তারা তো জিজ্ঞেস করছেন, দুর্ঘটনার 5 ঘন্টা পর আরজি করে আনা হলো কেন? চিকিৎসা হওয়ার পরেও চিকিৎসা হয়নি সেটা বলা হলো কেন? মেডিকেল কলেজে রেফার করার পরেও ইচ্ছে করেই কি আরজি করে আনা হলো? এবং সবথেকে বড় কথা, কেন আবার সেই রেফার রোগটা আরেকটা প্ল্যান নিল? কেন ওই বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো, লোকাল হাসপাতালগুলোকে সুপার স্পেশালিটি বলা হলেও তার কোনো উপযুক্ত পরিকাঠামো থাকবে না? এই প্রশ্নগুলো উঠলে এটা তো আবার স্বাস্থ্য ব্যবস্থার দিকে রিবাউন্ড করে ছুটে যাবে। তৃণমূল নেতৃত্বের কাছে এবারও কি ভুল তথ্য পৌঁছে দেওয়া হয়েছে? এই প্রশ্নটা তো উঠবে। আবার বলছি, ভুল তথ্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকে, তারা কি ইচ্ছাকৃতভাবে দলকেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন? সেটা যদি হয় তাহলে তারা কারা? দেখুন, সন্দীপ ঘোষের গ্রেফতারি, সাসপেনশন আর মেডিকেল কাউন্সিলের শোকজ নোটিশ, এই সব কিছুই তো একটাই জিনিস প্রমাণ করছে, আমরা যে খবরগুলো এখন পর্যন্ত দিয়েছি সেগুলো সব সঠিক। সুতরাং আরেকটা কিকের জন্য প্রস্তুত হন, আমরাই দেবো। খুনের রাতে কি হয়েছিল চেস্ট মেডিসিন বিল্ডিংয়ের একটা বাথরুমে, সেই বাথরুম যে বাথরুমটাকে ভেঙে ফেলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে, সেই কথাটা আজকে আমরা জানাবো। আর তাই জন্যেই আরও কিছু কথা, তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আরও কয়েকটা কথা আজ না বললেই নয়। জাস্ট আর একটা রাতের ব্যবধান, কাল রাতটাই আরজিকর কাণ্ডের 1 মাস পার করে দেবে। 30টা দিন পার হতে চলল। এই 30 দিন ধরে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাকে একটা আস্ত সিরিজ হিসেবেই দেখতে পারি আমরা, জানেন তো, যে সিরিজের পড়তে পড়তে রহস্য, পড়তে পড়তে মিসিং লিঙ্ক ছড়ানো এবং বিভ্রান্ত করার চেষ্টা, একটার পর একটা লেয়ার তৈরি করে। প্রথমে পুলিশের তদন্ত, তারপর সেখান থেকে সিবিআই তদন্ত, যেটা এখনও চলছে, এবং তারপরেও এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি। উত্তর খুঁজছে এখন সিবিআই। দেখুন, কাকতালীয়ভাবে এই 1 মাসের মাথাতেই তো সোমবার সুপ্রিম কোর্টে শুনানিটা হবে। সেখানে সিবিআই তদন্তের কোন কোন দিক সামলে উঠে আসবে সেদিকে তো আপনি, আমরা গোটা দেশ কেন, দেশের বাইরেও সবাই তাকিয়ে রয়েছে। আমি নিশ্চিত অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপও তাকিয়ে রয়েছে, জানেন তো, কারণ এই গোটা ঘটনাটার প্রথম দিন থেকে এই ইন্টারেস্ট গ্রুপগুলোকে দেখছি, তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে বহু তথ্য সাপ্লাই করছে, কিন্তু সেই তথ্যটা গোটা বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে। তারা চাইছেনই ওই তথ্যর পেছনে লোকজন দৌড়ক। হ্যাঁ, সেই তথ্যর শেষে একজন আছে, এমন একজন যাকে সেই ইন্টারেস্ট গ্রুপ কোথাও গিয়ে কাঠগড়ায় তুলতে চায়। সবাই নিজের নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য লোকজনকে তথ্য সাপ্লাই করে যাচ্ছে। ভাবা যায় এই রকম একটা ক্ষেত্রে, এইরকম একটা সময়। কিন্তু এই ঘটনাটাই আরও বেশি করে বোঝাচ্ছে যে এই আর 5টা ঘটনা, আর 5টা ধর্ষণ, খুন, কোনো কিছুর সঙ্গে এটাকে এইভাবে মিলিয়ে ফেলা বোধহয় যাবে না। দেখুন, ফান্ডামেন্টাল প্রশ্ন এখনও সেটাই, সেই সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে, আসল আসামি সে একা নাকি আরও কেউ জড়িত? কেউ বা কারা? ঘটনার পর কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? যদি হয়ে থাকে, কারা ধামাচাপা দিচ্ছিল? ঘটনার পেছনে বড় কোনো অজানা রহস্য রয়েছে কি? তাহলে সেটা কি? দেখুন, এই প্রশ্নগুলো যতগুলো উঠছে
তত উত্তর কিন্তু আসেনি, সেই অনুপাতে উত্তর বরঞ্চ একদমই আসেনি, বরং উত্তরগুলো বা ব্যাখ্যাগুলো যেটুকুনি যা পাওয়া গেছে তার থেকে আরও অনেক প্রশ্নের জন্ম হয়ে গেছে। তাই একের পর এক মিসিং লিঙ্কের উঠে আসাটা কিন্তু কোনো মতেই অস্বীকার করা যাচ্ছে না। দেখুন, একদিকে স্বাস্থ্য দুর্নীতি, অন্যদিকে খুন ধর্ষণ, দুটো আলাদা তদন্ত। এবার দুয়ের মধ্যে যোগাযোগ আছে কি না, থাকলে কোথায়, সেটার মাঝখানেও অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে। আর সেই মিসিং লিঙ্কগুলো তো কোথাও গিয়ে তিলোত্তমার বাবা মাও মেনশন করে দিয়েছেন, তাই না? এই মিসিং লিঙ্কগুলো খুঁজে পাওয়া গেলে অনেক কিছুর পর্দাফাশ হতে পারে কিন্তু, কারণ ওই বললাম তিলোত্তমার বাবা মাই অভিযোগটা তুলেছে দুর্নীতির পাকে চক্রেই তাদের মেয়েকে হারাতে হয়েছে। সুতরাং এই ব্যাপারটাকে দুটো যে কোথাও না কোথাও কিছু না কিছুভাবে যুক্ত, এটাকে কিছুতে আমরা অস্বীকার করতে পারছি না। ডেফিনেটলি সিবিআইও নিশ্চয়ই তদন্ত করে দেখছে, তারাও নিশ্চয়ই গোটা ব্যাপারটাকে ভুলে থাকতে পারছে না। দেখুন, কেমব্রিজের যে অভিধান সে অনুযায়ী মিসিং লিঙ্ক হলো সামথিং দ্যাট ইজ নেসেসারি টু কমপ্লিট আ সিরিজ অর সলভ দ্য প্রবলেম। একটা সিরিজ সেটাকে সম্পূর্ণ করতে, ফাঁক বোঝাতে যেটা লাগে, অথবা একটা সমস্যার সমাধান করতে যেটা লাগে, সেটাই হচ্ছে মিসিং লিঙ্ক। সেটার সমাধান হওয়াটাই জরুরি, তবেই একটা সিরিজ কমপ্লিট হয়, একটা প্রবলেম সলভ হয়। এবার যে মিসিং লিঙ্কগুলোকে এক্ষেত্রে যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে সেগুলোকে তো এক সুতোয় বাঁধতে চাইছে সিবিআইও। সব লিঙ্কগুলো একটা সূচের সুতো দিয়ে গেঁথেই সম্ভবত তদন্তের মালাটা সামনে আনার চেষ্টা করবে সিবিআই। চেষ্টা চলছে নিশ্চয়ই। আর এখানেই সিবিআই সূত্রেই একটা খুব গুরুত্বপূর্ণ লিঙ্কের কথা উঠে আসে, জানেন তো? এতদিন গোটা ঘটনায় আতশ কাচের তলায় তো বললাম ওই একটাই প্রশ্ন ছিল, মূল প্রশ্ন, সঞ্জয় একা নাকি আরও অনেকে? সঞ্জয় ছাড়া আর কেউ থাকলেও তার থাকার তথ্য প্রমাণ মিলবে কি মিলবে না, সেটাও এখন বড় প্রশ্ন কিন্তু। কারণ আদালতে ইতিমধ্যেই ওই সেমিনার রুম থেকে তথ্য প্রমাণ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বসে আছে সিবিআই। তারা তো প্রথমেই বলে দিয়েছে অকুস্থল, প্লেস অফ অকারেন্স, সেটা অল্টার্ড হয়ে গেছে, অদল বদল, মানে তথ্য প্রমাণ লোপাট আর কি। এবার সেখানেই এই বিষয়টার মধ্যেই কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, তার মধ্যে একজনের খবর নতুন করে উঠে আসছে। মানে এই মুহূর্তে এসে একজন মিসিং লিঙ্ক, যাকে সিবিআই তাদের র্যাডারে ধরে নিয়েছে, এক জুনিয়র ডাক্তার। সিবিআই সূত্র থেকে যা জানতে পারছি, এই চরিত্রটার গভীরতা বিরাট, এবং এই ক্ষেত্রে তার ভূমিকাটা বিরাট বড় হয়ে যেতে পারে, অথবা দেখা যাবে হয়তো কিছুই না। কিন্তু এই মুহূর্তে সিবিআই তাকে ওই লালমোহন বাবুর ভাষায় কাল্টিভেট করে দেখছে। দেখুন, গত 9ই আগস্ট, মানে যেদিন তিলোত্তমার খুন আর ধর্ষণ হয়েছিল, সেদিন ভোর 3:30-র সময় চেস্ট মেডিসিনের বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র ডাক্তার। সেই বাথরুমটাকেই কি তড়িঘড়ি ভেঙে ফেলা হয়েছিল? এই প্রশ্ন তো উঠছে যে রাতের ঘটনা, যে সময়ে খুন আর ধর্ষণের ঘটনা, তারই আশেপাশের সময় ওই চেস্ট মেডিসিনেরই বাথরুমে অত ভোরে কেউ স্নান করতে গেলেন কেন? সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে জানেন? যেতেই পারেন, মানে অবশ্য আলটিমেটলি কোনো কিছু করা যাবে না, কেউ ওইরকম ভোর রাত্রে স্নান করতে যেতে পারবেন না এবং ওখানেই যেতে পারবেন না, এরকমও কোথাও লেখা নেই আর কি। কিন্তু সিবিআইয়ের কাছে ব্যাপারটা একটু কাকতালীয়, একটু খটকার মতো লাগছে আর কি। সেই জন্যই তারা তদন্ত করছেন। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে, ওই স্নান করা নিয়ে কেউ প্রশ্ন করেছিলেন, এবং তাতে ওই জুনিয়র চিকিৎসক বলেছিলেন এক রোগীকে রক্ত দিতে গিয়ে তার জামায় রক্ত লেগে গেছে, তাই জন্যই স্নান করবেন। এবার কর্তব্যরত নার্সদের সঙ্গে কিন্তু এই নিয়ে সিবিআই কথা বলেছে, তাদের জিজ্ঞাসাবাদ করেছে। প্রশ্ন হলো, এই জুনিয়র ডাক্তারটি কে? আদৌ কি কোনো রোগীকে রক্ত দিতে গিয়ে তার জামায় বা গায়ে রক্ত লেগেছিল? সিবিআই সূত্রে আমরা জানতে পেরেছি, ওই নার্সরাও যখন নামধাম জিজ্ঞেস করেছিলেন, তখন ওই জুনিয়র চিকিৎসক কিন্তু নাম বলতে চাননি। এটা কিন্তু একটু অস্বাভাবিক। মোটামুটি যারা যান, হয়তো অনেকেই নতুন আসেন অনেক সময়,
কিন্তু তাদের জিজ্ঞেস করলে তারা তাদের নামটা অন্তত নার্স বা ওখানকার অ্যাটেন্ডিং ডাক্তারদের বলে দেন। এই ডাক্তার কিন্তু বলেননি, এবং নার্সদেরও চোখে কিন্তু আলাদা করে রক্ত পড়েনি। হয়তো কোথাও ছিটে ফোঁটা লেগেছিল, হতে পারে, অথবা লেগেছিল। তো দেখুন, সিবিআই নাকি জানতে পেরেছে যে সেদিন রাত 10:30 থেকে 2:30 পর্যন্ত এক রোগীর দেহে রক্ত দেওয়া হয়েছিল। রক্ত দেওয়ার ক্ষেত্রে যে ট্রান্সফিউশন নোট সেটা পাওয়া গেছে, এবং সেখান থেকেই এই রহস্যময় চিকিৎসকের গতিবিধি ক্রমশ ধোঁয়াশায় পরিণত হচ্ছে। সিবিআই সূত্রে আরও যেটা শুনতে পাচ্ছি, নার্সরা জানিয়েছেন যে এর আগে ওই যিনি ওখানে চেস্ট মেডিসিনের বাথরুমে চান করতে গেলেন আর কি, গায়ে রক্ত লেগে গেছে বলে যিনি ব্লাড ট্রান্সফিউশন করলেন, সেই চিকিৎসককে নাকি আগে তারা কখনো দেখেননি, সেই জন্যই নাম জিজ্ঞেস করেছিলেন। এবার কে গেছিল সেদিন, কেন গেছিল, এই উত্তরটা এখন সিবিআই খুঁজছে। উত্তরটা পেলে তখন বোঝা যাবে যে এটা সত্যি একটা লিঙ্ক হলো নাকি এটা একটা ডেড লিঙ্ক। খুব বেশি হলে স্বাস্থ্য দপ্তরের দস্তুর 2টি টিম তৈরি করে দেওয়া। সেই 6 তারিখের আদেশনামায় 34 জন ডাক্তারের নাম লেখা হয়েছে। এমন কি ঘটনা ঘটেছিল যে 34 জন ডাক্তারকে একটি আদেশনামা দিয়ে সেখানে লাগাতে হলো? রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয়। আসল অর্ডারটিতে এসএসকেএমই লেখা ছিল। এখানে হঠাৎ করে কিভাবে আরজিকর হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো? সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হলো আরজিকর। ডাক্তার বন্টির উপরেই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে, সেদিন সন্ধ্যাবেলায় কেন 5:30টার সময়, তাদের সকালবেলায় 5:30টার সময় রিপোর্ট করতে বলা হলো? বাকি সব দিন 7:30টা, শুধু 9 তারিখে এই 34 জন ডাক্তারকে বলা হলো যে আপনারা সকাল 5:30টার সময় আরজিকর হাসপাতালে রিপোর্ট করুন। দেখুন, জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা বলছিলেন সেটা হচ্ছে আর একটা মিসিং লিঙ্ক। সেই দিন হঠাৎ করেই সকালবেলায় কেন ডেকে পাঠানো হলো আরজিকরে, এবং যে রিপোর্ট যে নির্দেশিকার মাধ্যমে ডেকে পাঠানো হয়েছে সেটার সঙ্গে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশিকাটা বেরিয়েছিল তার ফারাক আছে। যে নির্দেশিকার মাধ্যমে 7 সকালে 34 জন ডাক্তারকে আরজিকরে ডেকে পাঠানো হয়েছিল, সেই নির্দেশিকার যাতে হাতে লেখা, তাতে 3 জন ডাক্তারের নাম আছে যারা এদের তত্ত্বাবধানে থাকবে। তারা 3 জনই, তার মধ্যে 2 জন তো ইতিমধ্যেই সাসপেন্ড হয়ে বসে আছে। ভাবুন তো, সব কাকতালীয় না? এই ডাক্তার, অনেক ডাক্তার সেদিন সকালবেলা 7 সকালে ভোর 5টার সময়, সেই দিনই যেদিন দুর্ঘটনাটা ঘটল সেই দিনই 7 সকালে ডাক্তারদের ডেকে পাঠানো হলো 34 জনকে। এবার তার মধ্যে এই জুনিয়র ডাক্তারের বিষয়টা এসে গেছে। সেদিন ভোর রাতে কেউ যদি চেস্ট মেডিসিনের ওই বাথরুমে স্নান করে থাকেন তাহলে তো এই প্রশ্নটা বড় করে আসবে, কেন কেন ওইখানে একটা বাথরুম ভাঙা হয়েছিল? এই বাথরুমে কি ভাঙা হয়েছিল কিছু চাপা দিতে, নাকি পুরোটাই কাকতালীয়? কোনোটারই কিছু নেই। এগুলো সব এখন সিবিআই তদন্তকারীরা খোঁজ করছেন, জানেন তো, তাদের নজরে রয়েছে, এবং সেই জন্যই তারা নির্দিষ্টভাবে এগুলো খুঁজছেন, অর্থাৎ মিসিং লিঙ্কটাকে সলভ করার চেষ্টা করছেন। এগুলো জুড়তে জুড়তেই তো একটা লক্ষ্যে পৌঁছতে হয়। এবার এই লক্ষ্যে পৌঁছানোর মাঝখানে মিসিং লিঙ্কের মতোই আরও কিছু জিনিস আসে, সেগুলোকে মিসম্যাচ লিঙ্ক বলে। মিসিং লিঙ্ক আর মিসম্যাচ লিঙ্কের মধ্যে একটা ফারাক আছে। মিসিং লিঙ্ক খুঁজে বার করাটা বেশ কঠিন এবং জটিল, মাথা কাটাতে হয়, ব্যাটে বলে হওয়ার প্রয়োজন পড়ে, সময় সাপেক্ষ। কিন্তু মিসম্যাচ কিন্তু সাদা চোখেই নজরে পড়ে যাওয়ার কথা। ধরুন আপনি বাড়ির থেকে বেরিয়ে গেছিলেন, তখন দেখলেন আপনার সোফাটা ঠিকঠাক যেখানে ছিল সেসব দেখে ডেকে আপনি বেরিয়েছেন। রাতে যখন বাড়ি ফিরলেন এসে দেখলেন সোফাটা যেখানে ছিল সেখানে নেই, সোফার জায়গায় ফ্রিজ রয়েছে। এবার এগুলো আপনার
নজরে এসে যাবে। এক ঝলক দেখে আপনি বুঝতে পেরে যাবেন কোথায় কোনটা ছিল, কোথায় নেই, কোন দিকে কোনটা গেছে। এবার এর জন্য আপনাকে গোয়েন্দা টোয়েন্দা কিচ্ছু হতে হবে না, আপনি নিজে আইডেন্টিফাই করে ফেলবেন। এরকম মিসম্যাচও কিছু কিছু জিনিস সবার নজরে আসছে, সাধারণ মানুষের নজরে আসছে, তার জন্য সিবিআইয়ের দরকার পড়ছে না। মানে ধরুন এই যে এত বড় কাণ্ড ঘটে গেল আরজি করে, নর্মালি এই যে হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো, এতে প্রিন্সিপাল থাকেন, সুপার থাকেন, কিন্তু বিরাট প্রতাপশালী যদি কেউ থেকে থাকেন তারা হচ্ছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানরা। এবং এই পোস্টটা নিয়ে শাসক দলের মধ্যে বেশ টানাটানি চলে আর কি, এটা আমরা জানি। আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে ডক্টর সুদীপ্ত রায়, তাকে কিন্তু ঘটনার পর থেকে দেখেছেন একটা বক্তব্য রাখতে, একবার তার ছবি দেখে গেছে আমাদের কোনো ক্যামেরায়, লোকচক্ষুর আড়ালে চলে গেছিলেন একদম সেই দিন থেকে। এবং এটা খালি চোখেই সবার বেশ ভালো ধরা পড়ে যাচ্ছিল। এটাও কিন্তু একটা মিসম্যাচ লিঙ্ক, বুঝলেন তো? এবার কোথায় আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, কোথায় তিনি, কেন তিনি আসছেন না, কেন তিনি আবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়কও, তার কেন খোঁজ পাওয়া যাচ্ছে না? স্মৃতির মোড়ে তার যে নার্সিংহোম রয়েছে সেখানে তার বাড়িও রয়েছে, কোথাও দেখা যাচ্ছে না। এইখান থেকেই ফোনও তুলছেন না। আমরা খোঁজ নিয়েছিলাম, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে জানা গেছিল যে কিছুক্ষণের জন্য মাঝে অফিসে এসেছিলেন, তারপর খোঁজ নেই, আমরা পাইনি। এবার আমরা তখন ভেবেছিলাম যে ঠিক আছে, বিধায়ক মানুষ তো, রাজনৈতিক নেতাও তো বটে, নিশ্চয়ই কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন, আমরা তাই খুঁজে পাচ্ছি না, হয়তো আমাদের ব্যর্থতা, আছেন নিশ্চয়ই। কিন্তু আরজি করে যেখানে এত বড় কাণ্ড ঘটে গেল, সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সামনে না আসাটা বিরোধীরা কি অত সহজে মেনে নেবে? আর তাও আবার তার ক্ষেত্রে যেখানে আরও একটা বড় মিসম্যাচ লিঙ্কের কথা উঠে আসছে। বিরোধীদের অভিযোগ কি জানেন? আরজি করের বেশ কিছু নতুন যন্ত্রপাতি, সেগুলো নাকি ওই আরজি করে বসার বদলে তার নার্সিংহোমে পৌঁছে গেছিল, সেখানে নিয়ে গেছিলেন। এবার আরজি করে মেশিন বরাদ্দ হয়েছিল, সেখানে সেগুলো পৌঁছলো কি না পৌঁছলে কেন পৌঁছলো না, এই মিনিমাম মিসম্যাচগুলো কারোর চোখে পড়ে নিয়ে এটা কখনো হয় নাকি? আমরা ধরছি না, জানেন তো। তাই বিরোধীদের অভিযোগগুলোর কোনো প্রমাণ নেই, জাস্ট রাজনৈতিক অভিযোগ বলেই আমরা ধরে নিচ্ছি। যদি সত্যি হয় তাহলে যারা প্রমাণ করার তারা করবেন, ওটা আপনি আমি কি করে জানবো, কি করে দেখবো, ওটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু অভিযোগ যখন উঠছে তখন সেগুলোর তো কেউ না কেউ একটা ক্ল্যারিফিকেশন দেন, তাই না? ব্যাখ্যা দেন না। দেখুন, আমরা যখন ছবিগুলো দেখালাম ওই অকুস্থলের সেমিনার রুমে, বা সেখানকার ভিডিও প্রকাশ করলাম, কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করলো না ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য? সে ব্যাখ্যার থেকে যা হয়েছে হয়েছে, সেটা পরের কথা, কিন্তু দিতে তো এসছিল, কারণ এটা তাদের কাজ। ঠিক একইভাবে এক্ষেত্রে যখন অভিযোগগুলো উঠেছে, সেটার ক্ল্যারিফিকেশন দেওয়াটাও কি বিধায়কের কর্তব্য নয়? তবে তিনি অবশেষে দেখা দিয়েছেন, কিন্তু আজ নিজের বিধানসভায় দেখা দিয়েছেন। এবং সেখানে সব চিকিৎসক যেখানে তিলোত্তমার জন্য পথে নেমেছেন, আন্দোলনে সামিল হয়েছেন, সেখানে তিনি একজন চিকিৎসক, তিনি এতদিন বেপাত্তা ছিলেন, তারপর যেদিন সামনে এলেন, আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আর্জি জানালেন ওই জুনিয়র চিকিৎসকদের। মোস্ট করাপ্টেড আরজি করে নতুন নতুন মেশিনগুলো সব শ্রীরামপুরে নিজের নার্সিংহোমে লাগিয়েছে, আর শ্রীরামপুরে নিজের নার্সিংহোমের ভাঙা মেশিনগুলো আরজি করে দিয়েছে। আরজি করে সরকারের সব মেশিনগুলো ওর নার্সিংহোমে নিয়ে গিয়ে লাগিয়েছে। আমি তো এত বড় কথা বললাম, ঢুকে দেখে আসবে। নেতার নার্সিংহোম হাসপাতালের পাশে থাকবে, আর হাসপাতাল থেকে বলে দেওয়া হবে এখানে চিকিৎসা নাই, নার্সিংহোমে চিকিৎসা আছে। এই তো ব্যবসা। তার জন্য আজকে দিদির আমলে ব্যাঙের ছাতা মতো নার্সিংহোমের জন্ম হয়েছে, এবং বহু নার্সিংহোম বাংলায় চলছে, যেগুলোর অনেক তার অভিযোগ আছে সেসব নার্সিংহোমের বিরুদ্ধে। সেখানে পেশেন্টদের গলা কেটে নেওয়া হয়, এবং সেই সমস্ত নার্সিংহোমের সঙ্গে তৃণমূলের লোকদের ওঠা বসা ভবিষ্যতে সর্বজন বিদিত। নিশ্চয়ই তৃণমূলের কোনো একটা ছাতার তলায় লুকিয়ে টুকিয়ে আছেন আর কি। তৃণমূলের নেতারা প্রথমে খুব তেরে ফুরে নেমেছিলেন ঘটনাটায়, অ্যাজ ইফ মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স আর কি। কিন্তু এরকম চালিয়ে খেলতে গিয়ে জনগণ যেরকম পাল্টা চালিয়ে খেলেছে এই স্বৈরাচারীদের বিরুদ্ধে, ফলে অনেক তৃণমূলের নেতাদেরই এখন তৃণমূলের কার্পেট, তৃণমূলের ছাতা
তৃণমূলের পর্দা, এর পিছনে লুকিয়ে পড়তে হচ্ছে। আমার ধারণা খুঁজলে পাওয়া যাবে। চিকিৎসায় রুগী মারা যাচ্ছে, ডাক্তারদের কোনো পরিষেবা পাচ্ছে না, কি বলবেন? পরিষেবা চালু আছে, যারা সিনিয়র চিকিৎসক তারা পরিষেবা দিচ্ছে, চিকিৎসাগুলো দিচ্ছে, কিন্তু মানে যারা ডাক্তার জুনিয়র ডাক্তার ছাড়া কিন্তু চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব না। এবং প্রতিবাদ চলবে, কিন্তু সেই সঙ্গে পরিষেবা যাতে পরিষেবাটা যাতে চালু করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। দুটো বিষয় পরিষ্কার হলো, এক, তার মানে বিধায়ক অন্তত লোকচক্ষুর আড়ালে যাননি, আর গেলেও ফেরত এসছেন, এটাই স্বস্তির বিষয়। বিধায়ক তো জনগণের ভরসা আছে। আর দ্বিতীয় বিষয় যেটা বললেন, পরিষেবাটা নাকি বন্ধ হয়নি, সিনিয়র ডাক্তাররা দিচ্ছে, মানে পরিষেবাটা চালু, একদম পরিষেবা নেই, পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে কেউ চিকিৎসা পাচ্ছে না, এইটাকে তো উনিই কন্ট্রাডিক্ট করে বসে রইলেন। এবার এটা বলে তিনি কাকে জলে ফেললেন, কাকে অস্বস্তিতে ফেললেন, এবার ওনারই ভেবে দেখার বিষয়। দেখবেন নিশ্চয়ই, বুঝবেন নিশ্চয়ই। এদিকে তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর থেকে যত দিন যাচ্ছে, সত্যি কথা বলতে কি জানেন তো, স্বাস্থ্য বিভাগের এই অন্ধকারগুলো আমাদের চোখে সয়ে যাচ্ছে, ধাতস্থ হচ্ছি আমরা আর কি। এতদিন পুরো চোখে অন্ধকার দেখছিলাম, এমন একটা স্বাস্থ্য দপ্তর, তার যেদিকে তাকাচ্ছিলাম খালি অন্ধকারই অন্ধকার। আর এখন যখন চোখটা অন্ধকারে ধাতস্থ হয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা আগে দেখিনি। এই নদিয়ার কল্যাণীতে যে আর একটা আর্চিকার কাণ্ড ঘটতে ঘটেনি, সেটা কি আগে জানতেন? আমরাই কি জানতাম? এখন জানলাম। সেদিন হস্টেলে নাকি সেখানকার হোস্টেলে এক মহিলা ডাক্তার আক্রমণের শিকার হয়েছিলেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল, আর সেই অভিযোগ তোলার জন্য নাকি রীতিমতো শাসানি দেওয়া হয়েছিল, এমনকি হাসপাতালের লিগাল অ্যাডভাইজারও মার খেতে খেতে বেঁচেছিলেন। কল্যাণী হাসপাতালের কালো অধ্যায়টাও মনে হচ্ছে আপনাদের না জানালেই নয়, কারণ সবই নাকি একই সূত্রে জোড়া, একই থ্রেট সিন্ডিকেটের শাখা প্রশাখার কাজ। প্রথমে নারী নিগ্রহ, তারপর নিগ্রহের অভিযোগ মুছতে চাপ। ডাক্তার তৈরির কারখানায় থ্রেট কালচারের আরও এক নক্কারজনক উদাহরণ। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ, অভিযুক্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, অভিযোগের আঙুল সন্দীপ ঘোষের মতোই আরও এক প্রিন্সিপালের দিকে। ঘটনাটা কল্যাণী মেডিকেল কলেজ জেএনএম হাসপাতালের। রাত 1টায় হস্টেলে মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ। টিএমসিপির নিষেধ সত্ত্বেও ওই চিকিৎসক নাকি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। তাই তৃণমূল ছাত্র পরিষদের জিএস মোহাম্মদ আব্দুল আলিম বিশ্বাসের রোষের মুখে পড়তে হয়। গোটা ঘটনা জানিয়ে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসকের পরিবার। এরপরেই কল্যাণী মেডিকেলের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায় আসরে নামেন বলে অভিযোগ তুলতে হুমকি, ভাইরাল ফোনের ক্লিপ। যেহেতু ইলেকশন এসে গেছে, যে কোনো দিন ডিক্লেয়ার হবে, সব চেঞ্জ হয়ে গেছে। ওনারা নতুন যে আছে ওনারা কমিউনিকেট করেন, যে পুরনো কেসগুলো পেন্ডিং আছে জেএনএম এর সব জায়গারই ওরা দেখছে। যে আপনি দেখে নিন, আপনি উঠতে পারেন না পারেন সে নিয়ে আমার কিছু নেই, কি করবেন না করেন ভালো করে বুঝে নিন। হুমকি ফোনের কথা অস্বীকার অভিজিৎ মুখোপাধ্যায়। না কোনো চাপ নেই, ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল, ওরা বললো কি ঠিক আছে আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই, আমরা ঠিক আছে তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। এখানেই শেষ নয়, বিষয়টি জানাজানি হতেই কল্যাণী মেডিকেলের লিগ্যাল অ্যাডভাইজার আইনজীবী অনিরুদ্ধ ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। ওই আইনজীবীকে সুপারের ঘরে দরজা বন্ধ করে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযুক্ত টিএমসিপির চিকিৎসক নেতা, কমিউনিটি মেডিসিনের প্রথম বর্ষের পিজিটি মোহাম্মদ আখিল। সুপারের সামনেই আইনজীবীর দিকে তেড়ে যাচ্ছেন ওই পিজিটি। এক্সক্লুসিভ ফুটেজ টিভি 9 বাংলার হাতে। আইনজীবীর মুখে ভয়ঙ্কর অভিযোগ, র্যাকেট চালাচ্ছে, যেটা আজকে আপনি আরজি করে দেখছেন সেম প্যাটার্নে আর কি এখানে র্যাকেট চালাচ্ছে। আমি মানে এখানে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে এরা হচ্ছে একটা সিন্ডিকেট চালায়। এই অখিল, অভিজিৎ, তারপরে আপনার ওই আলিম বলে যে ছেলেটি আছে, এরা মেয়েদেরকে মারা থেকে শুরু করে সব, তাদের এফআইআরও আছে, সবকিছু আছে। এত কিছু ঘটে গেল অথচ কিছুই নাকি জানেন না তৎকালীন প্রিন্সিপাল ঘরের রুমে অনিরুদ্ধ বাবুকে কোনোদিন আসেও নি, আর না কোনোদিন থ্রেট মারি হয়েছে। কি হয়েছে সুপারের ঘরে সে কোনো আমার কাছে অভিযোগ নেই, অনিরুদ্ধ বাবুর সাথে আমার কোনো নেই। জানেন না নাকি না জানার ভান করছেন? আক্রান্ত আইনজীবীর অভিযোগ, তৎকালীন প্রিন্সিপাল নাকি টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেন।
তাকে মামলা তোলার জন্য বারবার প্রেশার দেওয়া হয়, আমাকেও বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয় যে তোমাকে টাকা দেওয়া হচ্ছে, তোমাকে এর জন্য আরও বেশি টাকা দেওয়া হবে যাতে মামলাটা তুলে নেওয়ার জন্য ওদেরকে তুমি প্রেশার দিতে পারো, যেহেতু তুমি ওদের লিগাল অ্যাডভাইজার রয়েছো। তো আমি এটা রাজি হইনি। না, আমার সাথে ওনার কোনো কথাও হয়নি, না কোনো ইয়ে করেছি। ওনাকে যদি বলুন কি আমি যদি ওনার বলেছি কি টাকা অফার করছি, তাহলে ওরা খুব দেখুন। কি বলছেন দুই অভিযুক্ত আলিম আর অখিল? ইন্টারনাল কমপ্লেন্ট তো কমিটি রয়েছে কলেজের পক্ষে, তাহলে কি ওনারাও কাজ করেননি? ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিতে কোনো অবজেকশন পড়েছিল? ওই ভদ্রলোককে আমি চিনতাম না, আর জানারও কথা নেই। উনি এমএস অফিসে এসে হঠাৎ করে আমাকে থ্রেট দিতে থাকে, তোমার কেরিয়ার নষ্ট করে দেবো, তুমি কি করে এই কলেজে থাকো আমি দেখে নেবো। এই জিনিসপত্রগুলো কিন্তু সুপার স্যারের প্রেজেন্সই হয়। যে কোনো সময় আরও একটা তিলোত্তমা কাণ্ড ঘটে যেতে পারে, ফোনে বলেছেন আইনজীবী। আর একটা তিলোত্তমা বা যে কোনো তিলোত্তমা তো এখানেও ঘটতে পারে। যে কোনো দিন ঘটতো, অনেকদিন আমি আটকে রেখে দিয়েছিলাম এদেরকে, মানে এই আর কি আইনের জালে ফেলে দিয়ে করে আর কি ভয় টয় দেখিয়ে আর কি কিছুতে করতে না পারে করে দিত। এটা কি স্বাস্থ্য ভবন জানতো না? জানলে কেন ব্যবস্থা নেয়নি? কিভাবে মেয়েদের হস্টেলে রাত 1টায় টিএমসিপি নেতা দল বল নিয়ে ঢোকে? নাকি স্বাস্থ্য ব্যবস্থায় এটাই সংস্কৃতি? শুনলেন তো, আইনজীবী বলছেন যে কোনো সময় কল্যাণী হাসপাতালে আরেকটা তিলোত্তমা কাণ্ড ঘটে যেতে পারে। আর তৃণমূল নেতারা আশ্বাস দিচ্ছেন এমন কড়া আইন আনা হয়েছে আগামী দিনে কেউ তিলোত্তমা হবেন না। বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। এবার এই অপরাজিতা বিলের প্রতিশ্রুতি কি? দ্রুত বিচার করে সাজা মৃত্যুদণ্ড। যদিও সেই আইন পাশ হওয়ার আগেই তো বর্তমান পেনাল কোডের আইনেই সেই শাস্তিটা পেয়ে গেছে এক ধর্ষক। মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা দিয়েছে আদালত। গত বছর 21 আগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। স্কুল থেকে ফেরার সময় তুলে নিয়ে যাওয়া হয়েছিল ছাত্রীকে। মাটিগাড়ার একটা পরিত্যক্ত গোডাউনে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করার পর পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে সেই রাতেই মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। অভিযুক্তের সাইকেল চালানোর কায়দায় অন্যতম এভিডেন্স হয় আদালতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কিভাবে সাইকেল চালাচ্ছে ওই দুষ্কৃতী। পরে ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয় ধৃত আব্বাসের সাইকেল চালানোর ওই কায়দা। এই মামলায় সাক্ষী দেন মোট 22 জন। 13 মাসের মাথায় আজ আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। দুটো সেকশনে ওর ডেথ সেন্টেন্স হলো। একটা হলো সেক্টর রেয়ার কেস বলে মনে করেছেন এবং ওকে ডেথ সেন্টেন্স দিলেন। প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিকমতো কন্ডাক্ট করে, এভিডেন্সকে যদি সে ঠিকমতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে, এই আইনেই সম্ভব। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, বিশেষ করে যে মামলাগুলো হিনিয়াস, যেগুলো সোসাইটিকে নাড়া দেয়, স্টেট চেষ্টা করলে পারে। देखिए 13 महीने से मैंने जाटा बांध के रखा था, अब जाके नारिया करूंगी तब मेरा लड़की का सारा दोगा, तब होगा मेरा लड़की नहीं मिलेगा तभी लड़का। हर कोई सिर्फ रेप करने से भी हमारा समाज में रहने लायक नहीं, उसको फांसी का होना चाहिए, फांसी होना चाहिए। ये तिलोत्तमा केस में भी जस्टिस मिलेगा क्या? आपको क्या लगता है? नहीं मिलेगा, उनको तो और विध्वंसा करे और ज्यादा। যে বিলটি নিয়ে আসা হয়েছে এটা অপ্রয়োজনীয়। বিগত আইপিসিতে এবং বর্তমান বিএনএসে আমাদের যা প্রভিশন আছে সেই প্রভিশনে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া সম্ভব। আমি ওই জন্য বলেছিলাম যে ফেসে গিয়ে ফাঁসি চেয়েছেন। কিন্তু এই সরকারি আইনজীবীর কথাটা শুনতে শুনতে মনে হচ্ছিল কি দামি কথা বলে দিলেন বলুন তো। সদিচ্ছা থাকলে চলতি আইনেই এই রকমভাবে শাস্তি দেওয়া সম্ভব। তাহলে তো এই প্রশ্নটাও আসে, যদি সদিচ্ছা না থাকে, যদি প্রমাণ সংগ্রহে ত্রুটি থাকে, তাহলে উদাহরণ হাতের কাছে আছে, কামদুনি। ঘটনা ঘটার পর যখন ফাঁসি ঠাসি সাজা টাজা হয়ে গেল, উচ্চতর আদালতে গিয়ে ফাঁসির আসামি তার হয়ে গেল যাবজ্জীবন, 3 জন বেকসুর খালাস হয়ে গেলেন। কেন? কারণ আদালতই বলে দিয়েছিলেন, বিচারকই বলেছিলেন। পড়তে নেগলিজেন্স ছিল তথ্য প্রমাণ সংগ্রহে। কি করবেন? আসল বিষয়টা তো ওই সদিচ্ছা।
কিন্তু ঘটনা ঘটার পরেই প্রমাণটা সংগ্রহ করতে হয় কেন? ঘটনা ঘটার আগে আটকানো যায় না কেন? মেয়েদের রাতে বেরোনো, সেটা তো রাত দখল করতে, তাদের রাতে বেরোনোটা আটকানোর চেষ্টা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি। তার বদলে রাতটাকে নিরাপদ করা যায় না? দেখুন, সদিচ্ছা থাকলে যদি 13 মাসে দোষীকে ফাঁসিতে ঝোলানো যায়, তাহলে সেই সদিচ্ছা দিয়েই তো সম্ভাব্য দোষীদের রাস্তাঘাট থেকে সরিয়ে ফেলা সম্ভব, তাই না? সত্যি তুলে ধরাটা কিন্তু রাজ্যের বদনাম না, যাই বলুন। ঘটনা ঘটতে দিচ্ছেন যারা, আসলে তারাই রাজ্যের সুনামটা ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। নিগ্রহ, নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ, এটাই যেন বাংলার রোজকার ছবি। ফের যৌন হেনস্থার অভিযোগ, এবার হুগলির হরিপালে অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার নাবালিকা। পুলিশ সূত্রের খবর, স্কুল শেষে সিঙ্গুরে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে 4 জন দুষ্কৃতী তাকে জোর করে একটি সাদা 4 চাকার গাড়িতে তোলে। নাবালিকার পোশাক ছিঁড়ে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকার শুনে দুষ্কৃতীরা 4 চাকার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিকটিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল, যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট, ওখানে রেপের কোনো ইয়ে আসছে না। সো একটা রেপ বক্সও আছে, এটা ছাড়া বিএনএস এর ভেরিয়াস সেকশন আছে। পুলিশ ফের ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। প্রতিনিয়ত পুলিশের মন্তব্য বদলে যাচ্ছে, নানানভাবে মিথ্যা হাঁটাতে চাইছে, দোষীদেরকে আড়াল করার চেষ্টা চলছে। শুক্রবার সকালে কাটোয়ার একটি গ্রামে 4.5 বছরের শিশুকে নির্যাতনের ঘটনা। প্রতিবেশীর বাড়িতে অকথ্য অত্যাচার চলার অভিযোগ। পরিবারের দাবি, বাড়িতে এসেই শিশুটি বলে, আমার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে, চরণকে পুলিশে দাও। হাসপাতালের চিকিৎসকরাও জানান নির্যাতন হয়েছে, যৌনাঙ্গে ক্ষত মিলেছে, 12টি সেলাই করাতে হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। লাইটস আর ড্রোনের সাহায্য নিয়ে আর চারদিক থেকে ওই জঙ্গলকে কর্ডন অফ করে নাইট আমরা অ্যাকিউজকে আমরা অ্যারেস্ট করেছি। আরও ঘটনা আছে, মেদিনীপুর কলেজে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ। ছাত্রীদের অভিযোগ জানানোর পরেও পদক্ষেপ করেনি কলেজ কর্তৃপক্ষ, উল্টে অভিযুক্তকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। সে মুসলিকা দিয়েছে, সে স্বীকার করেছে। আমরা কিন্তু একটা দরখাস্তের ভিত্তিতেই তাকে আমরা ছুটিতে পাঠিয়েছিলাম। কারো চাপে পড়ে উনি আবার তাকে এই কলেজে বহাল করেছেন, তো কাদের চাপে পড়ে উনি বহাল করেছেন আর কেনই বা হঠাৎ করে উনি বহাল করলেন কিছুদিনের সাসপেন্ডের পর, এটা তো কোনো সুরাহা হলো না। বহরমপুরের বেসরকারি হাসপাতালে নার্সিং স্টাফ বুধবার রাত থেকে নিখোঁজ, এখনো খোঁজ মেলেনি। ডিউটি শেষে হোস্টেলে ফেরার সময় অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। কাদের ফোনে থেকে যোগাযোগ করবি, মা চিন্তা করো না, আমি কাদের ফোনে থেকে ফোন করছি, ফোনটা চালিয়ে আমি কথা বলবো। কি বলবেন বলুন তো? বিচ্ছিন্ন ঘটনা ভাবতে চাই, এগুলোকে সব কটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবতে চাই। আমরা এটাই ভাবতে চাই যে আমাদের বাংলাটা এরকম নয়। অ্যাকচুয়ালি ঘটছে কিছু ঘটনা, কিন্তু আসলে সত্যিই তো এটা যদি কেউ বলেন যে এটাই বাংলার প্রতি মুহূর্তের প্রত্যেক দিনের ছবি, তাহলে তো সেটা ঠিক না। সত্যিই তো আমাদের ছেলে মেয়েরা তারা বাড়ির থেকে বেরোলেই যে নির্যাতনের শিকার হচ্ছেন, যে কোনো গলিতে ঢুকলেই কেউ তাদের যৌন হয়রানি করছে, এরকম না ব্যাপারটা ঠিক। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটছে এটাও তো ঠিক। যেখানে আমরা বলতে চাই আমাদের শহরটা, আমাদের রাজ্যটা অন্যরকম, সেখানে একটা ঘটনা ঘটাও তো আমাদের জন্য খুব বড় বদনাম, তাই না? এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলতে না, বলুন, যে বলতে চান বলুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাগুলোকেও তো থামানোর দরকার, তাই না? তাহলে তো আমাদের বদনামটা হয় না, কেউ বদনাম করছে এটা বলারও সুযোগ থাকে না, তাই না?